আমার মতো এই সাধারণ লোকরা মতামত দিলে তারা বলেন আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই। আমরা কই যাব? একটা শেখ হাসিনার পরিবর্তন দিয়ে আরেক ইউনূস বসেছে, এক লুটেরারা খাইছে এবং আরেক লুটেরারা আসছে, নতুন কিছু তো না। এবং সামনে যারা আসবে তারা কিভাবে খাবে সেটাও আপনি রেখে যাচ্ছেন না। শেখ হাসিনা যা যা করেছে আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে ডক্টর ইউনূস সরকার সেটা করে নাই। যে ফ্যাসিস্টকে আপনারা সদল বলে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পেরেছেন, সেই ফ্যাসিস্ট হঠাৎ করে ঢুকে পড়বে? আওয়ামী লীগ যে এই নির্বাচন বানচাল করতে পারে সেই আশঙ্কা কিন্তু আমি দূরে ঠেলে দিচ্ছি না। আলী রিয়াজদের আমদানি করেছেন তো ডক্টর ইউনূসই, এবং এই সমস্ত বিদেশি উপদেষ্টা যেগুলো এসছে এগুলো তো ডক্টর ইউনূসই আনছেন। বাংলাদেশে তো এরকম পরিস্থিতি আমরা দেখি নাই যে বাংলাদেশ ঠিক করার জন্য বাইরে থেকে হায়ার করে করে লোক আনতে হবে। তো সেই ক্ষেত্রে তো ডক্টর ইউনূসই দায়ী হবেন। এবং এই যে এই এই সরকারের যে ব্যর্থতা, এই সরকারের যে তলানিতে তার জনপ্রিয়তা, এই সরকার যে এতদিন ধরে যে শাসন করেছে এবং সেটা যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসন বলে পরিগণিত হচ্ছে, এগুলোর জন্য তো যেমন দায়ী যাই যেটা আসবে সেটা তো ডক্টর ইউনূসেরই আসবে। এর বিগত সরকারগুলোতে আমরা যখন সমালোচনা করি, আমরা হাসিনাকে দায়ী করি, আমরা খালেদাকে দায়ী করি, এরশাদকে দায়ী করি, সেভাবে উনার ঘাড়েও আসবে। উনি তো সহি লোক হিসাবে এখন যা যা ইচ্ছা করে যাচ্ছেন, এটা জবাবদিহি তো পরে হয়তো ওনাকে দিতে হবে। যারা কিনা জীবনে কোনোদিন সরকার চালায় নাই, যারা জীবনে কোনোদিন কোনো সরকারি দায়িত্ব পালন করে নাই, যারা জীবনে কোনোদিন একটা চাকরি করে নাই, ব্যবসা করে নাই, এমন লোকেরা মিলে একটা দল বানিয়েছেন এবং সেই দলের মতামতকে এতই গুরুত্ব দেওয়া হচ্ছে যে তাদের ইচ্ছা অনুযায়ী এইটা ঠিক না করে দিলে তারা সই করবেন না। এখন তাদের সই নেওয়ার জন্য যদি এটাকে পরিবর্তন করতে হয়, তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট, জামাতের নোট অফ ডিসেন্ট, অন্যান্য যাদের যা নোট অফ ডিসেন্ট আছে সেগুলোও মেনে নেওয়া হোক, সেগুলোও ঠিক করে দেওয়া হোক। যাদের কথা না শুনলে তারা পুরাটাই মানে না, তাদের কথাই শুনতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো তারাই তার মানে জনগণ, আর কেউ জনগণ না, আর কেউ দল না, আর কেউ নেতা না। তো এরকম একটা অবস্থা যে তৈরি হলো, এইটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী এই দোদুল্যমান কমিটি, দোদুল্যমান এই ঐকমত্য কমিটি। আমার মতো এই সাধারণ লোকরা মতামত দিলে তারা সেটাকে বিদ্রুপ করেন। তারা কি বলেন? তারা বলেন আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই। আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই না বলে আমরা সংবিধান অনুযায়ী সংসদকে সার্বভৌম করতে বলেছি। এই সংসদ ছিল এক ভোটের পার্লামেন্ট অতীতে। শেখ হাসিনা যাকে ঠিক করতেন সে এমপি হতো, শেখ হাসিনা যাকে স্বতন্ত্র দিতেন সে এমপি হতো। আজকে তারা বলছেন প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হবে। তাহলে প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হলে প্রধান উপদেষ্টা বাকিটাও বলে দেন। এই যে অবস্থা তৈরি হচ্ছে, এই অবস্থাই হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণকে প্রতিনিয়ত বিপদের মধ্যে থাকে। আমরা গণতন্ত্র চাই, আমরা আমাদের শাসককে এমন ভাবে চাই যে এই শাসক আমাদের কথা শোনেন, আমাদের মতামতকে মূল্য দেন। আমরা কোনো মতামত দিলে এইটাকে ট্যাগিং না করে, এইটাকে হেও না করে, এইটাকে ভুয়া কথাবার্তা বলে প্রতিবাদ না জানিয়ে বা আমাদেরকে এলিয়েনেশন বা ভিলিফিকেশন না করে, বরং আমাদের মতামতকে একজন সাধারণ জনগণ হিসেবে মূল্য দেন। আমরা কই যাব এই বিবাদ আর বিসংবাদের মধ্যে? কথা ছিল মেধা আর যোগ্যতার ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। আপনি বলেন গত এই 1 বছরের বেশি সময়ে কোন জায়গাতে মেধা এবং যোগ্যতা গুরুত্ব পেয়েছে? গুরুত্ব পেয়েছে কে দোষর ছিল, কে দোষর ছিল না, কে দাঁড়িয়েছিল, কে দাঁড়ায় নাই, কে লাল, কে কালো, কে লীগ, কে অন্য কিছু, এইগুলো পেয়েছে গুরুত্ব। যোগ্যতা ও মেধা কোথাও গুরুত্ব পায় নাই। তারা কি আশা করেছিলেন? দেশের কোটি কোটি লোক, সাধারণ জনগণ, তারা তাদের নিজের জীবন ঝুঁকিতে নিয়ে, তারা আয়না ঘরে যাওয়ার ঝুঁকি নিয়ে, তারা গুম খুনের ঝুঁকি নিয়ে তারা প্রতিবাদ করবেন? তারা এটা ভেবেছিলেন? সাধারণ মানুষের যেখানে জীবনের নিরাপত্তা ছিল না, তারা ভেবেছিলেন সবাই তাদের মতো বীর পুরুষ হবেন? তারা যে বীর পুরুষ হয়েছেন, এই বীর পুরুষ হওয়ার কারণে তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা, সম্মান, রেসপেক্ট সবকিছু দিতে চাই। কিন্তু বীর পুরুষ যদি আগের সেই ফ্যাসিস্টের মতো আচরণ করে, তাহলে আমরা সেটা বলতে পারবো না যে আপনি আগের মতো আচরণ করছেন? এটা বলা যাবে না। এটা যে ইতিহাস ছাড়া নির্বাচন হবে না সেটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, এটা সবাই বুঝতেছে কি ধরনের নির্বাচন হবে। যেই একটা নির্বাচন হচ্ছে যেখানে মেজর পলিটিক্যাল পার্টিদের বাইরে রাখার চিন্তা হচ্ছে, যেখানে ভাই ভাই ইলেকশন করার চিন্তা ছিল সেখানেও গন্ডগোল, এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা কিভাবে যাবে তারও কোনো পাত্তা নাই। এরকম একটা নির্বাচনের মধ্যে এবং কি উদ্দেশ্যে এই নির্বাচন হচ্ছে সেটারই কোনো ইয়ে নাই। নির্বাচনের আগে আবার গণভোট, আবার এই ইলেকশন সংসদের কোনো কর্তৃত্ব নাই।
এরকম একটা নির্বাচন, এরকম একটা সংসদ দিয়ে যে কতটুকু দেশ আগাবে সেটা তো সবাই জানে। এখন আপনি বলবেন যে নির্বাচন হতে অনিশ্চয়তা আছে কিনা, অনিশ্চয়তা তো রয়ে গেছে। অনিশ্চয়তা তো এমন অবস্থা, এবং এই গন্ডগোল কিভাবে কাটাবো এই প্রশ্ন করেছিলেন আপনি। গন্ডগোল কাটানোর একটাই উপায়, সেটা হচ্ছে যে কোনো মানে প্রয়োজনে এই আপনি জানুয়ারিতে ইলেকশন দেন, ডিসেম্বরে ইলেকশন দেন। আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে তারা ডিসেম্বরের প্রথমার্ধে গিয়ে এই শিডিউল দেবেন। কেন? নভেম্বরে দিলে কি সমস্যা? যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটা দিলেই তো হয়। ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে, কোন গো ধরছেন নাকি আপনারা? আপনাদের কেন এত পণ করতে হবে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? ফেব্রুয়ারি আগে হলে সমস্যা কোথায়? আপনার এই তথাকথিত গণভোট এগুলো বাদ দেন, এবং এই যে হাফিজ সাহেব যেভাবে বলছে একটা ইলেকশন দেন। ইলেকশনে যারা নির্বাচিত হবে তারা নির্ধারণ করুক তারা রাজাকার নির্বাচিত করবে না মুক্তিযোদ্ধা নির্বাচন করবে, জনগণের হাতে দিয়ে দেন। তারা সেখানে বসে ঠিক করবে যে কারা দেশ চালাবে এবং কিভাবে চালাবে। এখন আপনারা অনির্বাচিত লোকগুলো আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন, 2 দিন পরে যার যার পোটলা নিয়ে বিদেশে পালিয়ে যাবেন। এবং আব্দুল তুষার যেভাবে বলছে সাফার করবে এদেশের জনগণ এবং আমাদের মতো বোকা লোকেরা যারা এগুলো নিয়ে কথা বলি, এবং গণ শত্রু বলে আমাদেরকে লাগিয়ে দিচ্ছে। গণশত্রু না, কি বলে, ফ্যাসিস্ট, যারা অতীতের সরকারকে আনতে চায় এবং এরকম কথাবার্তা বলছে যে তারা আসলে গণতন্ত্র চায় না। তারা চাচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত আনার জন্য। যে তারা নির্বাচনের কথা বলে, চালাকি করে। আর চালাকির কি আছে? একটা নির্বাচিত সরকারই তো দিতে পারে একটা দিশা। যে হারে এখন যে দেশ চলছে সেখানে সবাই কুতুব, সবাই নেতা, সবাই সরকারের উপর কর্তৃত্ব করছে, ডক্টর ইউনূস সবার কথাই শুনতে হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থনীতি যে 12টা বাজতেছে, সে 12টা বাজানো তো রক্ষা করার জন্য, শিক্ষার 12টা বাজানো রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলার রক্ষা 12টা বাজানোর জন্য, বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক তলানিতে যাচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট যে দেশে দেশে মানে রিগ্রেট করছে, যে রিগ্রেট কি বলবো, যে রিজেক্ট করছে দেশে দেশে বাংলাদেশের পাসপোর্টকে। বাংলাদেশের ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে যে 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 মানে সাধারণ ইয়ে দেশগুলো যেখানে আমাদেরকে আগে ফ্রি অ্যাক্সেস ছিল, সেই ধরনের দেশগুলো আমাদেরকে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। উনি যেগুলো বলেন ওনার কোন কথাটা সত্য প্রমাণিত হয়েছে? উনার যে আশ্বাস, উনার যে 3-0, উনার যে অমুক তমুক জাদুঘরে পাঠানো, উনার কোনটা হয়েছে? উনি আসার পর দারিদ্র্যের হার বাংলাদেশে বেড়ে গেছে। উনি আসার পর মানুষের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে গেছে। উনি আসার পর বাংলাদেশের দলীয় রাজনীতি, দলীয় দৃষ্টিভঙ্গি আরো বেড়ে গেছে। আজকেই বোধহয় পত্রিকাতে নিউজ এসছে যে আগে যারা আওয়ামী লীগ করতো এই ধরনের ডাক্তারদেরকে কোথাও রাখা হয় নাই, তারা কোনো কিছুতে পাবে না। কেন? তারা নাকি এর আগে তারাও ভোগ করেছিল। তো তারাই যদি ভোগ করে থাকে, সেই তাদের শাসনে যদি আপনি চালাতে চান, তাহলে বিপ্লবের দরকার ছিল, বৈষম্যের কথা বলার দরকার ছিল, 5ই আগস্টের কি দরকার ছিল? তাহলে তো দেশ এইভাবেই চলতে পারতো। এবং আপনার এই পরিবর্তনকে আমরা যদি বলি যে একটা রিজিম চেঞ্জ, আপনি একটা শেখ হাসিনার পরিবর্তন দিয়ে আরেক ইউনূস বসেছে, তো এটাতে তাহলে আপনার লোকেরা আবার রাগ করে কেন? এটা তো রিজিম চেঞ্জ, এটা তো ক্ষমতার পালাবদল হয়েছে। এটা তো রাষ্ট্রের কোনো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই, আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয় নাই। এক লুটেরারা খাইছে এবং আরেক লুটেরারা আসছে, নতুন কিছু তো না। এবং সামনে যারা আসবে তারা কিভাবে খাবে সেটাও আপনি রেখে যাচ্ছেন না। ডক্টর তুষার ভাই বলার আগে আমি বলি, আচ্ছা আচ্ছা, এগুলা সমস্ত এই সমস্ত নীতি বাক্য নিজেকে দিয়ে আগে শিখতে হয়। নিজে ক্ষমতায় এসে এবং নিজের উপদেষ্টাদের বিবরণী দেন না কিছু, আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য লোক লাগিয়ে দিয়েছেন যে এদের ব্যাংক অ্যাকাউন্ট দেখো। উনার সোনার ছেলেরা এগুলো বলতেছে, কিন্তু উনারা সেগুলোর কোনো ইয়ে দেন নাই। উনি নিজেই 14 মাসে 14 বার বিদেশে গিয়েছেন, আবার অন্যকে বলেন। এখন সৌদি আরব যাওয়ার কথা ছিল, সেটা কোন কারণে জানি বাতিল হয়ে গেছে। আরো কিছু আছে যেগুলো এখানে বলাও ঠিক না। তো নিজে যদি ঠিক না থাকি, আমি অন্যকে কি পরামর্শ দেব? এবং সেই যে চিকিৎসা নেওয়া, বিদেশে গিয়ে গিয়ে চিকিৎসা নেওয়া আমলারা মন্ত্রীরা, সেটাও চল আছে। শেখ হাসিনা যা যা করেছে, আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে ডক্টর ইউনূস সরকার সেটা করে নাই দেশের মধ্যে। নতুন একটা পরিবর্তন এরা দেখেছে দেশের মানুষ। প্রতিনিয়ত গন্ডগোল তৈরি করার সুযোগ একটা পক্ষকে দেওয়া হয়েছে, এবং এই গন্ডগোল তৈরি করার সুযোগ দিয়ে দিয়ে একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছে, একটা জুজুবুড়ি তৈরি করার, যে এই চলে এলো, এই ফিরে এলো, এই ফ্যাসিস্ট আসে, ফ্যাসিস্ট আসে।
যে ফ্যাসিস্টকে আপনারা সদল বলে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পেরেছেন, সেই ফ্যাসিস্ট হঠাৎ করে ঢুকে পড়বে যেখানে তার ক্ষমতা নাই, পুলিশ নাই, তার আর্মি নাই, কেউ নাই তার সাথে, সে কি করে হাজির হবে? এটা বললে কেউ বিশ্বাস করবে? করবে না। কিন্তু এটা তারা কেন করেছেন? এই জুজুবুড়ির ভয়টা তারা দেখানোর চেষ্টা করেছেন। আর সবশেষে আমি এতটুকুই বলবো যে সরকারি এক্সচেকারের টাকা খরচ করা যাবে, এটা তো কোনো অসুবিধা নাই, কিন্তু এটার ব্যাখ্যা থাকতে হবে। সেই ব্যাখ্যা সংসদ থাকলে কোথায় দেয়? সেখানে পাবলিক ফান্ডস এর একটা কমিটি থাকে, সেখানে দেয়। এই পাবলিক ফান্ডস এর কমিটির কাছে সবাই জবাব দিবে। কিন্তু এই সরকার কি কোনো পাবলিক ফান্ডস কমিটির কাছে তাদের ব্যয় যা করেছেন সেটার জবাব দিবে? এই সরকার কি কোথাও কোনো জবাবদিহি করবে? বরং এই সরকার তো জবাবদিহি করবেই না, উল্টা গণপরিষদ তৈরি করার যে বিধান রেখেছেন সেটারও ইন্ডেমনিটি দিয়ে দিয়েছেন তারা। যে কাজ জনগণের অভিপ্রায় নিয়ে গণভোট করে গণপরিষদ করছে, সেটার জন্য আলাদা করে আবার ইন্ডেমনিটি লাগবে কেন? কারণ তারা জানেন যে এই যে সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলি তারা করছেন, এখানে অবৈধতা আছে, এবং অবৈধতা আছে জেনেই তারা একবার গণভোটও করছেন বৈধতা দেওয়ার জন্য, আবার গণভোট এবং অন্যান্য ভাবে যে নির্বাচিত গণপরিষদ হবে, যদি গণভোট হ্যাং হয়ে যায়, তাদেরকে আলাদা করে আবার ওর মধ্যেই আবার ইন্ডেমনিটি দিয়েছেন যে তারা দায়মুক্ত। জনগণের অভিপ্রায় নিয়ে আপনি একটা কাজ করলে এটা দায়মুক্তি লাগবে কেন? তাই না? যে জিনিস 270 দিন পরে অটোমেটিক যুক্ত হয়ে যাবে, অটোমেটিক যে জিনিস যুক্ত হয়, এটার দায় কেউ নিবে কেন? 2014 সালে যে ইলেকশনটা হয়েছিল সেটা আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে, কিন্তু বিএনপি এবং যে আপনার জামাতে ইসলামী এটা আগুন লাগিয়ে দিয়েছিল অনেক কেন্দ্রে। প্রায় 200 লোক, মানে ভোট শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 200 লোকের মৃত্যু হয়েছে। আমি একজ্যাক্ট সংখ্যা জানি না, তবে 200 সেটা কমই ছিল না। ইভেন প্রিসাইডিং অফিসারকে হত্যা করা হয়েছিল, ভোটারদেরকে হত্যা করা হয়েছিল ভোট কেন্দ্রে যাওয়ার কারণে। অনেকগুলো স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র করার ক্ষেত্রে। তো তাহলে জামাত, যেটা জামাত বিএনপি যেই দৃষ্টান্ত রেখেছিল, এবং আওয়ামী লীগও সেই দৃষ্টান্ত রেখেছিল যে একতরফা ইলেকশনের ক্ষেত্রে। আর পরে যে দুইটা যেটা নির্বাচন হয়েছে সেগুলো যদি খেয়াল করেন, 18 নির্বাচন তো কমপ্লিট প্রতারণা করেছে আওয়ামী লীগ জাতীয় ইয়ের সাথে, বিএনপির সঙ্গে, সেটাতে আমরা কোনো হিসাবে নিচ্ছি না। 24-এর ইলেকশন যেটা আমরা বলছি যে বারবার, সেটা একতরফা হয়েছে। এখানে কিন্তু বিএনপিকে আপনি প্রশংসা করতে পারেন যে বিএনপি এটা প্রতিরোধ করবে বলে নাই। বিএনপি বলেছে আমরা ভোট দেব না, এবং অ্যাকর্ডিংলি তারা ভোট দেয় নাই। এবং তারা ভোট দেয় নাই বলে এটা একটা হাস্যকর ইলেকশন হয়েছে, এবং নিজেরা ইলেকশন করেছে। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যে নিজেদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা তারা দেখাতে পেরেছে, কিন্তু আলটিমেটলি সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বলে আজকে 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন হলো, কিংবা শেখ হাসিনাকে পতনের জন্য ডাক দিতে হলো, ওনার সরে যেতে হলো, একদম সোজা কথায়। তো এখন যদি শেখ হাসিনা বলে যে আমার সমর্থকরা এটাতে ভোট দেবে না, তাহলে তো দেখা যাচ্ছে যে এটাতে ভোটের পার্সেন্টেজ অনেক কমে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উনি যদি আবার বলেন যে আমরা এটা ভোট প্রতিহত করব, তাহলে সেই 96-এর কথা আমাদেরকে চিন্তা করতে হবে। তখন 96 দৃশ্য আমরা দেখব। আপনি যখন একটা দলকে নিষিদ্ধ করে রাখেন, তখন তো তাদের আরো সুবিধা হয় গুপ্ত রাজনীতি করতে। গুপ্ত রাজনীতিতে আমরা সহিংসতা তো আরো বেশি দেখি, কারণ আপনি যদি ওপেন রাজনীতি করেন আপনার নিজের গায়ে পড়বে এটা অমুকে করেছে। কিন্তু গুপ্ত রাজনীতিতে তো আপনি এটা বলতে পারবেন না এটা যে বিএনপি করেছে না আওয়ামী লীগ করেছে না জামাত করেছে, কে কার স্বার্থে সেটা করেছে। তো সেদিক থেকে এখনো আওয়ামী লীগ বলে নাই, কিন্তু বলবে না। আওয়ামী লীগ তো এত সাধু দল আমরা মনে করতে পারি না যে সহি একটা ইলেকশন করে ফেলবে এই দল, এই সরকার। আওয়ামী লীগ বসে বসে সেটা দেখবে, এবং আওয়ামী লীগ শুধু বলবে যে তোমরা ভোট কেন্দ্রে যেও না। আমি আশঙ্কা করি যে আওয়ামী লীগ সেটা করবে, কারণ আওয়ামী লীগ এর মধ্যেই তো প্রতিদিন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের অ্যাক্টিভিটিস রাজপথে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আজকে দেখলাম পুলিশের একটা তথ্য থেকে 3000 এরকম যারা এজিটেশনে বের হয়েছিল, সেরকম 3000 লোককে তারা গ্রেপ্তার করেছে। এবং আজকে বা কালকে দেখেছিলাম 29 জনকে গ্রেপ্তার করা হয়েছিল শুক্রবার ইয়ে করার জন্য, যারা মিছিল করতে যাচ্ছে। সো আওয়ামী লীগ যে এই নির্বাচন বানচাল করতে পারে সেই আশঙ্কা কিন্তু আমি দূরে ঠেলে দিচ্ছি না।